আমি তোমাকে বিশ্বাস করি জিহান, বিটা যেমন করে হোক হয়তো গেছে। এখন অবিশ্বাস রেখে আমি সামনে এগোতে চাই না। আমি চাই না অবিশ্বাস আর সন্দেহের উপর ভিত্তি করে আমাদের এই বিয়েটা টিকে থাকুক। কিঞ্চিত থামলো মেয়েটা, অধরে মৃদুলা হাসির রেখা টেনে বলল, বিশ্বাস করি তোমায়, তাই তো তোমার হয়েও ওই বেয়াদবটার সাথে ঝগড়া করেছে। আমার স্বামীর দিকে কুনজর দিয়েছে, ও এত সহজে ছেড়ে দিতাম নাকি? কথাটা শ্রবণ ইন্দ্রিয় হতেই জিহান চোখের পলকে রমণীকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল। মনের মধ্যে একগুচ্ছ অনুভূতি আর প্রশান্তির ঢেউ উতলে উঠল। জিহান রমণীর ললাটে তার অধরে উষ্ণতার পরশ এঁকে দিল, তারপর বলল, বাড়িতে গিয়ে আমি বাবা মাকে আমাদের বিয়ের কথা জানাবো। তখন সবাই জানতে পারবে আমাদের সম্পর্কের কথা। রমণী চমকে উঠল, মাথা তুলে তাকালো জিহানের মুখ পানে, অতঃপর আনমনা স্বরে বলল, যদি সবাই আমাদের বিয়েটা মেনে না নেয়? বি পজিটিভ পুরো, ওরা অবশ্যই মেনে নেবে। আর ভাইয়া যখন আমাদের পক্ষে আছে তখন তো চিন্তা করার কিছুই নেই। হুম। আচ্ছা, জানো যার হাত তো একেবারে গেছে। রোহানের কথায় জিহান ক্ষীণ স্বরে হাসল আর বলল, একদম ঠিক আছে, ওই মেয়ে এটারই যোগ্য। মৃদুলা সমীরণের সঙ্গে ভেসে আসছে গিটারের টুংটাং শব্দ, আর তার সঙ্গে মিশে আছে নিলয়ের কণ্ঠে জমে থাকা এক রাশ অব্যক্ত বিষণ্ণতা আর অনুভূতির উচ্ছ্বাস। সুরগুলো যেন নিঃশব্দে ছড়িয়ে পড়ছে চারপাশে। তার কণ্ঠের প্রতিটি কম্পনে লুকিয়ে আছে অদ্ভুত এক মায়া, এক গভীর শূন্যতা, যা মুহূর্তেই প্রকৃতিকে ডুবিয়ে দিচ্ছে এক স্বপ্নীল ঘুরে। জানালার পাশে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে আছে মহুয়া, তার দৃষ্টি স্থির আছে আকাশ পানে, অথচ মন সম্পূর্ণ বন্দি নিলয়ের গানের মুচ্ছায়। বাতাসে উঠতে থাকা তার চুলের এলোমেলো গোছাগুলো যেন সেই সুরের সঙ্গে তাল মিলিয়ে দুলছে। অদ্ভুত এক প্রশান্তির ঢেউ ধীরে ধীরে আশ্রে পড়ছে তার কোমল হৃদয়ে। বহুদিনের ক্লান্তি, অস্ত্রতা, অব্যক্ত চাপা অনুভূতিগুলো যেন নিমিষেই নিস্তব্ধ হয়ে গেছে সেই কণ্ঠের মাদকতায়। তরুণী অজান্তেই ডুবে গিয়েছে এক আবেশে, কিন্তু হঠাৎ করেই থেমে গেল গিটারের টুংটাং শব্দ। নিস্তব্ধ হয়ে গেল নিলয়ের কণ্ঠ। মুহূর্তেই যেন ঘোর কাটল তরুণীর। বিস্মিত হয়ে সে বাস্তবে ফিরে এলো। ঠিক তখনই কর্ণকুহুরে ভেসে এলো পরিচিত এক গম্ভীর পুরুষের ডাক। অরণ্য তাকে সেই কখন থেকে ডেকে চলছে, অথচ সে এতটাই মুচ্ছন্ন হয়েছিল যে সেদিকে বিন্দুমাত্র হুঁশ ছিল না তার। আচমকায় ধরফরিয়ে উঠল তরুণী, এলোমেলো দৃষ্টিতে তাকালো অরণ্যের পানে। অরণ্য দু হাত তার বুকে ভাঁজ করে রাখা, চোখের ভাষা তীক্ষ্ণ তবু শান্ত। সে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক তরুণীকে পরোক্ষ করল, অতঃপর গম্ভীর স্বরে আওড়াল, কখন থেকে তুমি ডেকে চলেছে? কোথায় হারিয়ে গেছো? মহুয়া অনবরত নিজের হাত কসলাচ্ছে। অরণ্য কণ্ঠস্বরে গম্ভীরতা ছড়িয়ে আছে, যা মহুয়াকে অপ্রস্তুত করে তুলছে। মেয়েটা কিঞ্চিত শক্তি সঞ্চয় করে বলল, আসলে আমি গান শুনছিলাম। অরণ্য ভ্রু কুঁচকে ফেলল আর সন্ধিহান স্বরে প্রশ্ন ছুড়ে, তোমার ফোন তো আমার কাছে, তাহলে গান কি দিয়ে শুনছিলে? ওই যে সামনের বাড়ি থেকে মহুয়া, ওই বাড়িটা তো কবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে। তরুণী বিস্ময়ে চক্ষুদয় প্রসারিত হলো। সে তড়িৎ গতিতে জানালা দিয়ে ওই বাহিরের জানালার পানে তাকালো, দেখলো আসলেই জানালাটা বন্ধ। কিন্তু এটা কেমন করে সম্ভব? ও যে একটু আগে নিলয় ভাইয়ের গান শুনলো, তা কি করে মিথ্যা হতে পারে? কথাগুলো মস্তিষ্কে আসতেই তরুণীর মাথাটা কেমন ভন ভন করে উঠল। মুহকে পুনরায় ভাবনায় নিমগ্ন হয়ে যেতে দেখে অরণ্য তার দিকে এগিয়ে আসলো। আলতো করে মেয়েটার কোমল হাত ধরে কিঞ্চিত নরম স্বরে আওড়ালো, তোমার কি হয়েছে আমি একটু বলবে মহুয়া? গতকাল থেকে তুমি গান শুনছো, বারবার বলছো ওই বাড়ি থেকে গানের আওয়াজ ভেসে আসছে। এটা কি করে সম্ভব বলো? ওই বাড়িটা তো বন্ধ হয়ে পড়ে আছে। অরণ্যের কথায় তরুণী তার দিকে মুখ তুলে তাকালো। তার আখি জোড়ায় জলরাশির উৎপাত ঘটল। তা দেখে মুহূর্তেই বিচলিত হয়ে উঠল গম্ভীর পুরুষ। আলতো চেপে ধরল তরুণীর গাল জোড়া। মহুয়া কান্না দমিয়ে রাখার চেষ্টায় কম্পিত স্বরে বলল, আপনি কি আমায় বিশ্বাস করেন না অরণ্য? অরণ্য নিজের মাথা ঝাঁকালো, মরিয়া স্বরে বলল, করি তো, নিজের থেকে বেশি বিশ্বাস করি বউ। কিন্তু ওই বাড়িটা যে বন্ধ, তাহলে জানলা কে খুলবে? আর গানই বা কে গাইবে বলো?
মহুয়া চুপসে গেল। তার মাথায় যেন কিছুতেই হিসাব মিলছে না। নিলয় ভাই তো সত্যি সেখানে ছিল, তার সঙ্গে কথা বলছে, তাকে গানও শুনিয়েছে। তাহলে কি এতক্ষণ যা কিছু সে দেখছে আর অনুভব করছে সবই তার মনের ভুল ছিল, নাকি কোনো ভ্রম? মহুয়া গভীর ভাবনায় ডুবে গেল। বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা কাজ করছে তার, যেন সব কিছুই ধোঁয়াশা লাগছে তার কাছে। অরণ্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে মহুয়ার দিকে। সে এক এক করে সব ঘটনাগুলো মিলানোর চেষ্টা করছে। গ্রামে প্রথম দিন যখন রাসেল মহুয়াদের উত্তপ্ত করছিল, তখন মেয়েটা অতিরিক্ত মাত্রায় ভয় পেয়েছিল। এরপর যখনই অরণ্য তার কাছে যাওয়ার চেষ্টা করছে, তখন মহুয়া অকারণে নিজেকে গুটিয়ে নিয়েছে। তার চোখ মুখে সব সময় একটা আতঙ্ক কাজ করত। আর এখন সে এমন কিছু বলছে যা কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না অরণ্য। সামনের বাড়িটা তো কয়েক বছর ধরে বন্ধ পড়ে আছে। বাড়ির সবাই ঢাকায় থাকে, সেখানে কারো থাকার প্রশ্নই আসে না। তাহলে মহুয়াকে গান শোনালো কে? অরণ্যের মনের ভেতর ধীরে ধীরে এক ভয়ঙ্কর আশঙ্কার দানা বাঁধতে লাগলো। সমস্ত ঘটনাগুলো যেন অদৃশ্য এক সুতোয় বাঁধা, আর সেই সুতোর উপর প্রান্ত গিয়ে মিশেছে মহুয়ার অতীতের কোনো এক অন্ধকার অধ্যায়ে। এমন এক অতীত যার দুঃসহ ছায়া থেকে এখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি মহুয়া। হয়তো সময়ের সঙ্গে ক্ষত শুকিয়েছে, কিন্তু গভীরে রয়ে গেছে তার রক্তাক্ত দাগ। অরণ্য মহুয়ার কাঁধে হাত দৃঢ়ভাবে রেখে দৃঢ় কণ্ঠে বলল, আমি যা যা জিজ্ঞেস করব তোর উত্তর দেবে, কেমন? মহুয়া শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল, যেন এখনো কোনো ঘরের মাঝে আছে সে। চোখ দুটো অন্যমনস্ক, মুখে অদ্ভুত এক শূন্যতা মিশে আছে। অরণ্য ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর নিজেকে সামলে শান্ত স্বরে প্রশ্ন করল। কে তোমায় গান শোনায়? মহুয়া কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল, যেন নামটা উচ্চারণ করতেও তার ভেতরে দ্বিধা কাজ করছে। তারপর নিচু কাঁপা স্বরে বলল, নিলয় ভাই। নামটা কানে আসতেই অরণ্যের মুখভঙ্গি বদলে গেল। ভ্রু সামান্য কুঁচকে এলো, চোয়াল শক্ত হয়ে উঠল ক্ষণিকের জন্য। নিজের কাজল কন্যার মুখে অন্য পুরুষের নাম শুনে বুকের ভেতর হালকা ঈর্ষার দহন অনুভব করল অরণ্য। তবে নিজের সেই ঈর্ষাকে প্রশ্রয় দিল না সে। এখন রাগ বা অধিকার বোধ দেখানোর সময় নয়, বরং মহুয়ার প্রতিটা কথা শুনতে হবে। কারণ এই নামটার সঙ্গে হয়তো জড়িয়ে আছে অনেক অজানা সত্য। অরণ্য ধীরে আবার প্রশ্ন করল। নিলয়কে? মহুয়া এবার একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, নিজের শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে আসতে বলল, ওই বাড়িতে থাকতো, ওনার বাবা ওই জমিতে নিজেদের বাড়ি তুলেছিলেন, তখন থেকেই তাদের সঙ্গে আমার পরিচয়। অরণ্য মনোযোগ দিয়ে শুনছে, তার চোখ স্থির মহুয়ার মুখে। সে আবারও প্রশ্ন করল। তোমার সঙ্গে নিলয়ের সম্পর্ক ছিল? প্রশ্নটা শুনে মহুয়ার চোখে হঠাৎ করে অন্যরকম এক ছায়া নেমে এলো। ভয়ের সঙ্গে মিশে আছে এক ফোঁটা কোমল স্মৃতি। ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসির দেখা ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। মেয়েটা বলতে শুরু করল, উনি আমাকে পড়াশোনায় সাহায্য করতেন। রাশেদা মা তো আমায় বাড়ি থেকে খুব একটা বাইরে বের হতেই দিত না, সারাদিন ঘরের ভেতরেই থাকতে হতো আমায়। তখন খুব একা লাগতো আমার। মাঝে মাঝে জানালার পাশে বসে চুপচাপ বাইরে তাকিয়ে থাকতাম, মনটা কেমন ভার হয়ে থাকতো সবসময়। একটু থামলো তরুণী। ফেলে আসা অতীতের শুভ্র দিনগুলো যেন হৃদয়ে আবারও তাজা হতে শুরু করলো। তখন নিলয় ভাই ওই জানালার সাথে হেলান দিয়ে নিজের গিটার সঙ্গে করে গান গাইতেন আমার জন্য। আমি জানালার পাশে বসে শুনতাম, খুব ভালো লাগতো আমার। মনে হতো আমার সেই একা জীবনে কেউ অন্তত আছে যে বুঝতে পারতো আমায়। মহুয়ার গলা ধীরে ধীরে ভারী হয়ে এলো। আস্তে আস্তে কেমন যেন দলা পাকিয়ে যেতে শুরু করলো তার কণ্ঠস্বর। একাকিত্বে ঘেরা জীবনে উনি যেন এক ফালি আলো হয়ে এসেছিলেন। খুব অল্প সময়ের জন্য হলেও ওনাকে বন্ধু হিসেবে পাশে পেয়ে আমার আর একা লাগতো না একদমই। কিন্তু মেয়েটা থেমে গেল। চোখের কোটর থেকে জলবিন্দু বর্ষা ধারার মতো গল গল করে ঝরতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে গেল। চোখ দুটো আতঙ্কে বড় হয়ে উঠল। নিঃশ্বাস দ্রুত হয়ে এলো, যেন কোনো ভয়ঙ্কর স্মৃতি আচমকা সামনে ভেসে উঠছে তার। অরণ্য তা বুঝতে পেরে মহুয়াকে জড়িয়ে নিয়ে শান্ত করতে উদ্যত হলো, কিন্তু তরুণী পিছিয়ে সরে গেল।
ভয়ে তার সর্বাঙ্গ শিউরে উঠল। অরণ্য নিজেকে সংযত করে নিল। আজ মহুয়ার থেকে সব সত্য জানতে হবে, তা যে করেই হোক। অরণ্য তারান্তিক কণ্ঠে মহুয়া জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু কি? তারপর কি মহুয়া, বলো। চুপ করে থেকো না, বলো তারপর কি হয়েছিল। অরণ্যের কণ্ঠে এবার স্পষ্ট অস্ত্রতা ফুটে উঠল। এতক্ষণ ধৈর্য ধরে কথা শুনলেও এখন তার ভেতরের উৎকণ্ঠা ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। অরণ্যের একের পর এক প্রশ্ন যেন মহুয়ার মাথার ভেতর তীব্র শব্দের মতো আঘাত করতে লাগলো। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, চোখ মুখে আতঙ্ক আরো গাঢ় হয়ে ছড়িয়ে পড়ছে। হঠাৎ করে দু হাত তুলে নিজের কান চেপে ধরল সে, যাতে অরণ্যের প্রশ্নগুলো সে এড়িয়ে যেতে পারে। অরণ্যের প্রতিটা প্রশ্ন তার বুকের পুরনো ক্ষতগুলো আবার নতুন করে রক্তাক্ত করে দিচ্ছে, কিন্তু তাতেও যেন লাভ হলো না। অরণ্যের প্রশ্ন থামছে না, বরং তার কণ্ঠের তীব্রতা ধীরে ধীরে বাড়তেই লাগলো। মহুয়া, আমার দিকে তাকাও। কি হয়েছিল? নীলর কি হয়েছিল? তুমি আমার ভয় পাচ্ছ কেন? মহুয়া মাথা নাড়তে লাগলো দ্রুত, তার চোখ শক্ত করে বন্ধ, পুরো শরীর কাঁপছে থরথর করে। মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো স্মৃতি তাকে আবার সেই অতীতে টেনে নিয়ে যাচ্ছে। অরণ্য এবার তার দু কাঁধ ধরে ঝাঁকিয়ে উঠল। মহুয়া, বলো আমাকে। এক পর্যায়ে আর সহ্য করতে পারল না মহুয়া, বুক ফেটে বেরিয়ে এলো জমে থাকা আতঙ্ক। মেয়েটা চেঁচিয়ে উঠল, আমাকে রেপ করার চেষ্টা করা হয়েছিল, এটাই জানতে চেয়েছিলেন তো? নিন, বলে দিলাম। এবার এবার কি করবেন? আমায় ঘৃণা করবেন? আমার কাছ থেকে দূরে সরে যাবেন, তাই তো? কথাগুলো বলতে বলতে আরো ভেঙে পড়ল মহুয়া। ধপ করে বসে পড়ল ফ্লোরে। বহুদিন ধরে বুকের গভীরে লুকিয়ে রাখা ভয়, লজ্জা আর অপমান একসঙ্গে বেরিয়ে এলো আজ। এতদিন যেটা কাউকে বলতে পারেনি, আজ সেই দুঃস্বপ্নের দরজাটা নিজের মুখেই খুলে দিল সে। মহুয়ার চিৎকারে থমকে গেল অরণ্য। মুহূর্তের জন্য যেন চারপাশের সব শব্দ থেমে গেল। অরণ্য শুধু স্থির চোখে তাকিয়ে রইল মহুয়ার দিকে। তার মুখে কোনো শব্দ নেই, কোনো প্রতিক্রিয়া নেই। তরুণীর বলা তিক্ত সত্যটা যেন আচমকা এসে তার বুকের ভেতর ধারালো ছুরির ন্যায় আঘাত করল। শ্বাস নিতে কষ্ট হতে লাগলো তার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মহুয়ার কাপা কণ্ঠে বলা সেই কথাগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগলো অরণ্যের কর্ণকুহরে। প্রতিটা শব্দ যেন ধারালো অস্ত্রের মতো বিদ্ধ করছে তাকে। মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল সে, তার চোখের সামনে শুধু ভেসে উঠছে আতঙ্কে কাঁপতে থাকা মহুয়ার মুখটা। এখন সে বুঝতে পারছে কেন মেয়েটা এত ভয় পেত, কেন হঠাৎ স্পর্শে কেঁপে উঠত, কেন নিজের চারপাশের অদৃশ্য একটা দেওয়াল তুলে রেখেছিল সবসময়। অরণ্যের বুকের ভেতর ধীরে ধীরে জমতে লাগলো তীব্র রাগ আর অসহায়ত্বকে। এমনটা করতে চেয়েছিল তার কাজল কন্যার সঙ্গে? কতটা ভয় পেলে একটা মানুষ এতদিন ধরে এই বীভৎস স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকতে পারে? এইসবই ভাবছে অরণ্য। আর মহুয়া, সে তখনও কাঁদছে, আতঙ্ক ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অরণ্যের দিকে, যেন সে অপেক্ষা করছে তার গম্ভীর পুরুষও হয়তো বাকিদের মতো তাকে দোষ দেবে, ঘৃণা করবে, দূরে ঠেলে দিবে। কিন্তু না, অরণ্য এমন কিছুই করলো না, বরং অরণ্যের কণ্ঠ এবার ভারী হয়ে এলো। ভেতরের চাপা রাগ আর অস্ত্রতা স্পষ্ট ফুটে উঠল তার চোখ মুখে। চোয়াল শক্ত করে সে ধীরে প্রশ্ন করল। নীলয় কি করতে চেয়েছিল এমনটা? প্রশ্নটা শুনেই মহুয়ার শরীর যেন আরো কেঁপে উঠল, চোখ দুটো আতঙ্কে বিস্ফোরিত হয়ে গেল মুহূর্তেই। সে দ্রুত এদিকে ওদিকে মাথা নাড়ল। তরুণীর কাপা ঠোঁট থেকে অস্পষ্ট স্বর বেরিয়ে এলো, না না, নিলয় ভাই না, উনি কখনো আমার খারাপ চাননি। নিলয়ের নামের সঙ্গে এমন ঘৃণা কিছু জুড়ে দেওয়াটা সহ্য করতে পারল না মহুয়া। মহুয়ার চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। এলোমেলো নিঃশ্বাসের ফাঁকে সে আবার বলল, উনি উনি তো আমায় বাঁচিয়েছিলেন। তাহলে কে ছিল সে পশু? মামা। কথাটা বলেই মাথা নিচু করে ফেলল সে। বুকটা ওঠানামা করছে দ্রুত। বহুদিনের চেপে রাখা ভয় আর কুলসিত স্মৃতিগুলো যেন একসঙ্গে ফিরে এসেছে আজ। মেয়েটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে সেই ক্ষত বিক্ষত অতীতে। অতীত
প্রায় 4 বছর পূর্বের কথা। বৈশাখের দহন মাখা প্রখর দুপুর আর ঈষদূর সমীরণে তখন পুরো জনপদ জুড়ে ছড়িয়েছিল উৎসবের আমেজ। নববর্ষকে বরণ করে নিতে মহুয়াদের মহল্লায় বিশাল মাঠটিতে 3 দিনব্যাপী এক বন্য মেলার আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। রঙিন কাগজের ফানুস, নকশাদার প্যান্ডেল আর বৈচিত্র্যময় দোকানের সমাহারে পুরো মাঠ যেন রূপ নিয়েছিল এক প্রাণোচ্ছল উৎসবাঙ্গনে। পান্তা ইলিশ, মাটির তৈজসপত্র, রঙিন চুড়ি ও হস্তশিল্পের পরশা ঝাঁঝিয়ে বসেছিল অসংখ্য দোকানি। সন্ধ্যা নামতেই চারপাশ আলো মেলায় মৃদু ঝলকে আরও মোহনীয় হয়ে উঠছিল। এসব আনন্দ তবুও ছুঁতে পারল না মহুয়ার কিশোরী হৃদয়। সে তখন 10ম শ্রেণীতে অধ্যয়নরত এক অন্তর্মুখী কিশোরী। সৎ মা আর বোনের অত্যাচার, অবহেলা, তার জীবন যেন বিষাক্ত হয়ে উঠছিল। বাবাকেও মুখ ফুটে কিছু বলার সুযোগ পেত না মেয়েটা। তিনি সারাদিন স্কুলের মাস্টারি করে বিকেলে আবার যেতেন কোচিংয়ে পড়াতে। বাড়ি ফিরতে ফিরতে হতো প্রায় রাত। বাবার ক্লান্ত মুখখানা দেখে কিশোরী কন্যা নিজের যন্ত্রণাগুলো ধামাচাপা দিয়ে দিত তার ছোট্ট হৃদয়ে। ধীরে ধীরে তার চঞ্চলতা হারিয়ে গিয়ে স্থান পেল একরাশ বিষণ্ণতা মেঘলা। দিনের বিকালে রাশেদা বেগম জারাকে নিয়ে মেলার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবেন এমন সময় মহুয়া এসে তার সামনে দাঁড়ালো। কিশোরীকে দেখে রাশেদা বেগমের মুখবয় কুঁচকে গেল। মেয়েটা হাত কসলাতে কসলাতে মিনতি স্বরে বলল, মা আমিও যাব তোমাদের সঙ্গে। মাইয়ার শখ কত, যাই বেসিনের থালা বাসন মাছ। আর আজকে আমার ভাই সুমন আসবো রাতে, ভাত বাড়ায় রানবি। মহুয়া শুধু মুখ বুজে শুনল রাশেদা বেগমের হুকুমতম। কোনো প্রকার প্রশ্ন বা প্রতিবাদ করে কোনো কথা বলল না। চুপচাপ নিজের মাথা দুলালো হ্যাঁ সূচক। তারপর রাশেদা বেগম নিজের মেয়েকে নিয়ে চলে গেলেন। মহুয়া কয়েক মুহূর্ত দাঁড়িয়ে চেয়ে রইল তাদের যাওয়ার পানে। কিশোরীর অক্ষিপটে জলরাশির বিস্তার ঘটল। সে দ্রুত তার কামিজের ওড়না দিয়ে তা গড়িয়ে পড়ার পূর্বেই মুছে নিল। অতঃপর রান্নাঘরে গিয়ে বেসিনে রাখা থালা বাসনগুলো ধুয়ে মুছে সুন্দর করে রাখল। আরও টুকটাক কিছু কাজ সেরে ভাত বসালো চুলায়। এবার যেন কিশোরী একটা স্বস্তির শ্বাস ছাড়ল। ধীর ক্লান্ত গতিতে এগিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি ডেঙ্গিয়ে উঠে প্রবেশ করলো তার ছোট্ট চিলেকোঠার ঘরে। আমজাদ ভুইয়া কতবার করে বলেছে মেয়েকে নিচতলায় জারার সঙ্গে থাকতে, কিন্তু কিশোরীর বারণ করে দিয়েছে। সে জানে জারার সঙ্গে থাকতে গেলে রাশেদা বেগম তাকে আরও হেনস্থা করবে। ঘরে প্রবেশ করতেই কিশোরীর কানে গিটারের টুংটাং শব্দ ভেসে এলো। শব্দের উৎস খুঁজতে এগিয়ে গেল জানালার নিকট। দেখলো সামনের বাড়ির ওই দোতলার ঘরটা থেকে ভেসে আসছে সেই শব্দ। কিশোরীর অধর কোণে এক চিলতে অলস হাসির পল্লব ফুটে উঠল। সে কিঞ্চিত উচ্চস্বরে ডাকল, নিলয় ভাই। মুহূর্তেই থেমে গেল গিটারের টুংটাং শব্দ। জানালার পর্দা সরিয়ে ধীর দৃষ্টিতে মহুয়ার পানে তাকালো নিলয়। সেই চিরচেনা উদাসীন পুরুষটা। কৃষ্ণাব গাত্রবর্ণে মরানো এক অদ্ভুত ব্যক্তিত্ব। এলোমেলো কেশ রাশি যেন নিয়ন্ত্রিত বাতাসের সঙ্গে শঙ্খ গড়েছে বহু আগেই। শুভ্র গেঞ্জির উপর জড়ানো বিবর্ণ রং চটা শার্টখানা তাকে আরও বেশি বোহেমিয়ান আবহে এনে দিয়েছে। তীক্ষ্ণ অথচ অবসন্ন চক্ষুদ্বয় যেন নীরব বিষাদের আস্তরণ লেপ্টে আছে। তার মুখবয়ে অনুভূতির কোনো স্পষ্ট রেখা তাপ নেই, যেন সমস্ত অভিব্যক্তিকে বহু আগেই অন্তরের অতল গহ্বরে সমাহিত করেছে সে। কিশোরীকে দেখা মাত্র ছন্ন ছাড়া পুরুষটির অধরকোণে ক্ষীণ হাসির এক আবছা রেখাপাতা উঠল। সেই মৃদু হাসিটুকু যেন তার উদাসীন মুখবয়ের সঙ্গে অদ্ভুত বৈচিত্র্য সৃষ্টি করেছে। ঠিক মেঘে ঢাকা আকাশের আচমকা উকি দেওয়া এক ফালি রৌদ্রর ন্যায়। সে হালকা স্বরে বলল, শ্যামলী মাঝে তা মেলায় যাওনি যে? প্রশ্নখানা কর্ণগোচর হতেই কিশোরীর মুখমণ্ডলে উজ্জ্বলতা নিমিষেই মিলিয়ে গেল। অধর যুগল ভারী করে সে মলিন স্বরে বলল, মা নিয়ে গেল না। কথাটা শুনে নিলয়ের মুখবয়ে বিরক্তির ছাপ ফুটে উঠল। সে কটাক্ষ মিশ্রিত স্বরে বলে উঠল, জল্লাদ মহিলা একটা,
তোমায় নিয়ে গেলে বুঝি 2-4টা টাকা খরচ হয়ে যেত তাই আর নিয়ে যায়নি। নিলয়ের এমন রুট মন্তব্যে মহুয়ার মুখশ্রী কুঁচকে গেল। ভ্রু যুগল সংকুচিত করে সে খানিকটা প্রতিবাদী স্বরে বলল। এভাবে বলছেন কেন নিলয় ভাই? উনি আমার মা হন। মহুয়ার কথায় নিলয় 32 পাটির দাঁত উন্মুক্ত করে এক প্রকার জোরপূর্বক হাসির ভান করল। অতঃপর উদাস ভঙ্গিতে বলল। মা না ছাই। আচ্ছা, এসব বাদ দিন। আপনি কেন গেলেন না মেলায়? প্রশ্নটা শুনে নিলয় দীর্ঘশ্বাস ফেলল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে জানালার পাশে পেতে রাখা পুরনো চেয়ারটায় গা এলিয়ে বসল সে। তারপর দৃষ্টি তুলে গোধূলির আকাশ পানে চেয়ে শান্ত নির্বিকার স্বরে বলল। বাবার সঙ্গে যেতে বলেছিল, কিন্তু তুমি তো জানোই এসব হইচই আমার ভালো লাগে না। আমি মানুষটা একটু ছন্ন ছাড়া, নিভৃত চারি। কোলাহলের চেয়ে নীরবতাকেই বেশি আপন মনে হয় আমার, তাই আর যাইনি। মহুয়া ধীর পায়ে নিজের ঘরের জানালার সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। বাতাসে উড়ে আসা কেশগুচ্ছ কানের পাশে সরিয়ে কিঞ্চিত আবদার মিশ্রিত কণ্ঠে বলল। তাহলে একটা গান শোনাবেন? কিশোরীর কোমল আবদার ভরা কণ্ঠস্বর শুনে নিলয় কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তার পানে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে যেন অদ্ভুত এক স্নিগ্ধতা মিশেছিল। অতঃপর অধর কোণে মৃদু হাসি টেনে বলল। শ্যামলীমা যখন আবদার করেছে তখন তা অগ্রাহ্য করার সাধ্য কি আমার আছে? অতঃপর নিলয় ধীর হাতে নিজের গিটারখানা তুলে নিল। কিন্তু আজ অদ্ভুতভাবে তার আঙ্গুলগুলো কেঁপে উঠল তারের সংস্পর্শ পেতেই। বুকের অন্তরস্থলে যেন অকারণেই এক শীতল স্রোত বয়ে গেল। এমন অনুভূতি হচ্ছিল যেন এটাই তার শেষ গাওয়া গান। চিন্তাটা মাথায় আসতেই নিলয়ের ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে উঠল। পরক্ষণেই সে হালকা ঝাঁকুনিতে মাথা নাড়িয়ে সেই অশুভ ভাবনাকে অন্তরের গহীন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। তারপর চোখ বুজে গভীর নিঃশ্বাস টেনে খালি কণ্ঠে গান ধরল। নিথুয়া পাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। মহুয়া নিজের ঘরের জানালার পাশে নিঃশব্দে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। মুগ্ধতা মাখা দৃষ্টিতে তাকিয়ে থেকে শুনতে লাগলো নিলয়ের গাওয়া প্রতিটি লাইন। কিশোরীর মনে হচ্ছিল গানের প্রতিটি লাইন কোনো না কোনোভাবে তার আর নিলয়ের বিষণ্ণ একাকী জীবনের সাথে জুড়ে আছে। গান শেষ হতেই চারপাশের ক্ষণিকের জন্য নেমে এলো নিস্তব্ধতা। সেই নীরবতা ভেঙে মহুয়া ধীর স্বরে জিজ্ঞেস করল। নিলয় ভাই, আপনি সবসময় এমন বিষণ্ণতায় মোড়ানো গানই কেন গান? কিশোরীর প্রশ্ন শুনে নিলয় ঈষৎ হাসল। তবে সেই হাসির আড়ালে এক বিষাদ লুকিয়েছিল। সে কিছুক্ষণ নীরব থেকে আকাশ পানে দৃষ্টি নিবদ্ধ করল। অতঃপর শান্ত গম্ভীর স্বরে বলল। শ্যামলীমা জীবনের সঙ্গে এমন গানই বেশি মেলে, তাই তার জন্যই গাই। অতঃপর বেশ কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বিরাজ করল। চারপাশের নিস্তব্ধতা যেন ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠছিল। হঠাৎ নিলয় দীর্ঘশ্বাস ফেলল। তারপর অধরকণে ক্ষীণ হাসির রেখা টেনে কিশোরীর উদ্দেশ্যে শান্ত স্বরে বলল। দেখবে শ্যামলীমা, একদিন তোমারও একটা সুন্দর সংসার হবে। তোমাকে আগলে রাখার জন্য, নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য একজন শুভ্র হৃদয়ের পুরুষ আসবে তোমার জীবনে। নিলয়ের কথাগুলো শুনে মহুয়া আচমকাই চমকে উঠল। বিস্ময় ভরা দৃষ্টিতে সে তাকালো তার দিকে। যেন এমন স্বপ্নময় কথা সে কখনো নিজের জন্য কল্পনাও করেনি। অথচ নিলয়ের মুখবয়ে কোনো প্রহসনের ছাপ ছিল না, বরং তার শান্ত চোখ দুটোতে ছিল এক অদ্ভুত নিশ্চয়তা। কিশোরীর দৃষ্টি ধীরে ধীরে মলিন হয়ে এলো। বুক ভরা বিষণ্ণতা নিয়ে সে মৃদু স্বরে বলল। আমার মতো অভাগিনীর এমন স্বপ্ন দেখা মানায় না নিলয় ভাই। আমার ভাগ্যে কোনো শুভ্র পুরুষ লেখা নেই। মহুয়ার কথা শুনে নিলয় মৃদু হেসে মাথা নাড়ল। তারপর গম্ভীর অথচ স্নিগ্ধ কণ্ঠে বলল। আসবে শ্যামলীমা, অবশ্যই আসবে। দুনিয়াটা তোমার ধারণার চাইতেও অনেক বিশাল। এই বিশাল পৃথিবীর কোথাও না কোথাও সৃষ্টিকর্তা নিজেই তোমার জন্য কাউকে রেখে দিয়েছেন। হয়তো সে আসতে একটু দেরি করবে, কিন্তু একদিন ঠিকই তোমার জীবনে আসবে। তখন দেখবে তোমার ভালোবাসার আলোয় তোমার এই বিষাদে মোড়ানো জীবনটা আলোকিত হয়ে উঠেছে। আর আপনার জীবন? আপনার জীবনেও তো কেউ নেই। নিজের মাকে হারানোর পর আপনিও তো আমার মতোই বিষণ্ণতাকে সঙ্গী করে বেঁচে আছেন। আপনার জীবনে বুঝি কেউ আসবে না নিলয় ভাই? মহুয়ার প্রশ্ন শুনে নিলয় কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীরে সুস্থে গিটারের তারে আঙ্গুল ছুঁয়ে একরাশ উদাসীনতা নিয়ে বলল। আমি ছন্ন ছাড়া মানুষ শ্যামলীমা।
আমার মতো বিষাদে ডুবে থাকা মানুষের এলোমেলো জীবন সাজাতে কেই বাসবে বলো? কিশোরী তৎক্ষণাৎ মাথা নাড়ল। তার কণ্ঠে ছিল এক দৃঢ়তা। সে বলল, আসবে। আমার জীবনে যদি কেউ এসে আলো ছড়াতে পারে, তবে আপনার জীবনেও কেউ না কেউ অবশ্যই আসবে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাকেও আজীবন নিঃসঙ্গ করে রাখবেন না। মহুয়ার কথায় নিলয়ের অধরে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। তবে সেই হাসির গভীরে চাপা এক হাহাকার লুকিয়েছিল। অপলক দৃষ্টিতে সে কিছুক্ষণ কিশোরীর পানে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে ছিল মমতা, বিষাদ আর একরাশ না বলা অনুভূতির মিশেল। অতঃপর আপন মনে অস্পষ্ট সুরে বিড়বিড় করে বলল, শ্যামলীমা তো আমার ভাগ্যে নেই। থাকলে এতদিনে হয়তো আমার মনের কথাগুলো বুঝে যেত। আমি কেবল তার একাকিত্বেরই সঙ্গী। থাক, তবুও তার নীরব ছায়া হয়ে পাশে থাকতে আমার কোনো আপত্তি নেই। শ্যামলীমা একটু সুখে থাকলেই যে আমার এই বিষণ্ণ হৃদয়টাও শান্তি খুঁজে পায়। নিলয়ের অস্পষ্ট সুরের বলা কথাগুলো হয়তো মহুয়ার কর্ণগোচর হলো না। সে তখনও নির্বিকার দৃষ্টিতে তাকিয়েছিল উদাসীন পুরুষটির দিকে, যার অন্তরের গহীনে কত না অপ্রকাশিত অনুভূতি জমে আছে তা কিশোরীর জানা নেই। হঠাৎ করে মহুয়ার কিছু একটা মনে পড়তেই তার মুখশ্রীতে চমকের ছাপ ফুটে উঠল। চোখ দুটো সামান্য বিস্ফোরিত হয়ে তড়িঘড়ি কণ্ঠে নিলয়ের উদ্দেশ্যে বলল, আরে আমি তো চুলায় ভাত বসিয়ে এসেছি, এতক্ষণে নিশ্চয়ই রান্না হয়ে গেছে। কিশোরীর ব্যস্ততা ভরা কণ্ঠ শুনে নিলয়ের অধরকোণে কৌতুক মিশ্রিত হাসি ফুটে উঠল। সে ভ্রু সামান্য উঁচিয়ে খানিকটা খোঁচা দিয়ে বলল, যাও যাও, না হলে আবার তোমার জল্লাদ মা শত রকমের কথা শুনিয়ে তোমার মাথা খাবে। নিলয়ের কথা শুনে মহুয়া ঠোঁট ফুলিয়ে তাকালো তার দিকে, তবে কিছু বলল না। শুধু একবার অসহায় দৃষ্টিতে তাকে দ্রুত পায়ে সরে গেল জানালার পাশ থেকে। আর নিলয় নিঃশব্দে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে। রাত তখন প্রায় 8টা বাজে। বৈশাখের শীতল সমীরণে তরু লতা কেঁপে কেঁপে উঠছে। গোধূলি বেলার আকাশ স্বচ্ছ থাকলেও এখন সম্পূর্ণ কালো মেঘে ছেয়ে গেছে, যেন কোনো অশুভ ধোঁয়ারা পুরো আকাশকে ঘেরাও করে রেখেছে। মহল্লার বড় মাঠে অনুষ্ঠিত মেলার গান বাজনার আয়োজন করা হয়েছে, তাই রাশেদা বেগম আর যারা ফিরতে বেশ দেরি হবে বলে জানিয়েছে। অন্যদিকে আজমাত ভুঁইয়ারও আসতে একটু দেরি হবে, তাই বাড়িতে মহুয়া এখন একা। যদিও একা থাকতে তার কোনো অসুবিধা হয় না, কারণ এতে সে অভ্যস্ত। কিন্তু আজ অকারণেই মনটা কেমন কু ডাকছে। নিজের মনের সব হিজিবিজি চিন্তাকে দূরে ঠেলে সে বসার ঘরের সোফার উপরে বসে নিজের অধ্যয়নে মগ্ন হয়ে পড়ল। তখনই বাড়ির বেল বেজে উঠল। মহুয়া ভাবল হয়তো রাশেদা বেগম ফিরে এসেছে। এই ভেবে সে দরজার দিকে এগিয়ে তা খুলে দিল। সঙ্গে সঙ্গে সেখানে আবিষ্কার করলো রাশেদা বেগমের একমাত্র ছোট ভাই সুমনকে। তখন কিশোরীর মনে পড়ল রাশেদা বেগম তাকে বলে গিয়েছিল আজ তার ভাই আসবে। তবে লোকটাকে দেখে মহুয়া তেমন খুশি হলো না। তবুও তা মুখে প্রকাশ না করে মৃদু স্বরে তাকে সালাম দিয়ে ভেতরে আসতে বলল। সুমন কয়েক সেকেন্ড মহুয়ার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, অতঃপর বাড়ির ভিতরে প্রবেশ করলো। সবাই আরাম করে বসে বলল, আপা কোথায়? মহুয়া মিহিসরে উত্তর দিল, মা জারাকে নিয়ে মেলায় গিয়েছেন। ও, যা আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। মহুয়া নিজের মাথা নেড়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল। ফ্রিজ থেকে পানির বোতল বের করে গ্লাসে পানি ঢেলে নিয়ে পুনরায় বসার ঘরে ফিরে এলো। পানির গ্লাসটা কিঞ্চিত ঝুঁকে টেবিলে রাখতেই মহুয়া সুমনের দৃষ্টি লক্ষ্য করলো। কেমন অদ্ভুত দৃষ্টিতে লোকটা ওর দিকে তাকিয়ে আছে। মহুয়া দ্রুত পানির গ্লাসটা রেখে উঠে দাঁড়ালো। নিজের বুকের সাথে ওড়না শক্ত করে ধরে সে তাড়াহুড়া স্বরে বলল, মা হয়তো ঘন্টাখানেকের মধ্যে চলে আসবে, আপনি বসুন মামা, আর কিছু লাগলে বলবেন, আমি আমার ঘরে যাচ্ছি। এই বলে মহুয়া সুমনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের বইগুলো তড়িঘড়ি করে নিয়ে নিজের ঘরের দিকে দৌড়ে চলে গেল। সুমন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিশোরীর চলে যাওয়ার পথের দিকে। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বিকৃত হাসির রেখা ফুটে উঠল। সে ধীরে সুস্থে সোফায় হেলান দিল। তারপর টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে ঘোরাতে লাগলো। মহুয়ার প্রতি সুমনের কুদৃষ্টি নতুন কিছু নয়, যার কারণে মহুয়া সর্বদা তার থেকে দূরত্ব বজায় রেখেই চলত। বহুদিন ধরেই মহুয়ার প্রতি সুমনের দৃষ্টিভঙ্গি ছিল অস্বাভাবিক ও অস্বস্তিকর। তবে রাশেদা বেগমের সতর্ক বার্তা আর আমজাদ ভুঁইয়ার কঠোর পরিস্থিতির কারণে সে কখনো সীমা লঙ্ঘনের সাহস পায়নি। কিন্তু আজ বাড়িটা সম্পূর্ণ ফাঁকা।
চারপাশে নির্জনতা যেন তার অন্তরে লুকিয়ে থাকা অন্ধকার প্রবৃত্তিগুলোকে আরও উস্কে দিচ্ছিল। তার চোখ মুখে ফুটে উঠছিল অস্বাভাবিক এক হিংস্রতা। বহুদিন ধরে দমিয়ে রাখা কুৎসিত লালসা আজ সুযোগের অপেক্ষায় যেন জেগে উঠেছে। সুমন বসা থেকে উঠে দাঁড়ালো, ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। মহুয়া নিজের চিলেকোঠার ঘরে এসে বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। ভয় করছে তার, মনটা বারবার কু ডাকছে। ওই লোকটা মোটেও সুবিধার নয়। মহুয়ার জানা মতে তার চরিত্রই ঠিক নেই, তাই তো দুবার বিয়ে হওয়ার পরও দু বউয়ের সঙ্গেই তার ছাড়াছাড়ি হয়ে গেছে। মহুয়া মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। ভয়ে তার গলা শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে কারো পদচারণের শব্দ শুনে তার চোখ জোড়া প্রসারিত হয়ে উঠল। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো, দেখলো সেখানে সুমন দাঁড়িয়ে আছে, একটা বিশ্রী হাসি ঠোঁটে টেনে। সঙ্গে সঙ্গে মহুয়ার অন্তরাত্মা যেন কেঁপে উঠল। কিছু বলার জন্য মেয়েটা মুখ খুলল, কিন্তু তার কণ্ঠনালী যেন রুদ্ধ হলো। সুমন ঘরে প্রবেশ করে একটা কুটিল হাসি দিয়ে বলল, মামাকে একা রেখে তুই ঘরে বসে আছিস মেহু, মামার সঙ্গ দিবি না? লোকটার কণ্ঠস্বর শুনে মহুয়ার শরীরের লোমে কাঁটা দিয়ে উঠল। অজানা এক অশুভ আশঙ্কা ধীরে ধীরে তার সমগ্র সত্তাকে গ্রাস করতে লাগলো। মহুয়া ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল বিছানার কোণে। বুকের সঙ্গে ওড়নাটা আরো শক্ত করে চেপে ধরে কম্পিত স্বরে বলল, আপনি আপনি নিচে যান মামা, মা একটু পরেই চলে আসবেন। মেয়েটার আতঙ্ক ভরা কণ্ঠ শুনেও সুমনের মুখবয়ে কোনো পরিবর্তন এলো না, বরং তার ঠোঁটের কুটিল হাসিটা আরো গাঢ় হয়ে উঠল। সে ধীর ভয়ানক স্বরে বলল, আপাকে দিয়ে আমি কি করব? আমার তো এখন তোকে চাই। জানিস এই সুযোগটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছি। কথাগুলো বলেই সুমন ধীরে ধীরে মহুয়ার দিকে এগোতে শুরু করলো। মহুয়া দ্রুত পেছাতে লাগলো, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অবিরতভাবে। কান্নার দরুণ কণ্ঠে সে অসহায়ত্বভাবে বলে উঠল, কাছে আসবেন না প্লিজ, চলে যান, দোহাই লাগে আপনার। তার কণ্ঠে এমন এক অসহায়ত্ব আতঙ্ক মিশেছিল যা শুনলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠতে বাধ্য। কিন্তু মেয়েটার এমন অসহায়ত্ব ভরা কণ্ঠস্বর শুনেও সুমনের হৃদয়ে বিন্দুমাত্র মায়া হলো না। আচমকায় সুমন দ্রুত এগিয়ে মহুয়ার একদম নিকটে চলে এলো। মহুয়া কিছু বুঝে ওঠার আগেই সে কিশোরীর কেশ মুঠো শক্ত করে চেপে ধরল। আকস্মিক টানে তীব্র যন্ত্রণায় মহুয়ার মুখ থেকে চাপা আর্তনাদ বেরিয়ে এলো। তার সমগ্র শরীর আতঙ্কে কেঁপে উঠল, চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো অবিরাম। দু হাতে সুমনের কবজি সরানোর বৃথা চেষ্টা করতে করতে সে যন্ত্রণা মিশ্রিত কণ্ঠে কেঁদে উঠল। ঘর জুড়ে তখন শুধু মহুয়ার রুদ্ধ কান্না আর আতঙ্ক ভরা নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আর সুমনের মুখবয়ে ফুটে উঠছে ভয়ঙ্কর এক বিকৃত উন্মাদনা, যা পরিস্থিতিটাকে আরো বিভীষিকাময় করে তুলছে। সুমন এক হাতে কিশোরীর কেশ মুঠে চেপে ধরেছিল, আর অন্যদিকে মহুয়ার গালে রুক্ষভাবে স্পর্শ করতে লাগলো। এমন জঘন্য স্পর্শে মহুয়ার যেন গুলিয়ে এলো। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা আরো বাড়িয়ে দিল। নিজের কাজের মধ্যে এমন বাধা দেওয়ায় সুমন বিরক্ত হয়ে উঠল। সজোরে একটা চর বসিয়ে দিল কিশোরীর গালে। সঙ্গে সঙ্গে তার 5 আঙ্গুলের ছাপ বসে গেল মহুয়ার কৃষ্ণ বর্ণের কোমল গালে। সেই সঙ্গে তার অধরের কোণ থেকে গড়িয়ে পড়তে লাগলো রুধির ধারা। সুমন এক ধাক্কায় মহুয়াকে বিছানায় ফেলে দিল। মেয়েটা একবার শব্দ করে কেঁদে উঠল, মিনতি স্বরে বলল, আল্লাহর দোহাই লাগে, আমার এত বড় ক্ষতি করবেন না। মেয়েটাকে মিনতি করতে দেখে সুমন যেন আরো হিংস্র হয়ে উঠল। এক টানে কিশোরীর বক্ষ থেকে তার ওড়নাটা তুলে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। তারপর এগিয়ে আসতে লাগলো কিশোরীর নিকট। মেয়ে কোনো মতে শক্তি সঞ্চয় করে ধাক্কা দিয়ে সুমনকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তাল সামলাতে না পেরে সুমন বিছানা থেকে কিছুটা দূরে ছিটকে পড়ল ফ্লোরে। সেই সুযোগে মহুয়া বিছানা থেকে উঠে দরজার দিকে ছুট লাগালো, কিন্তু বের হওয়ার পূর্বেই সুমন তার পা টান দিয়ে নিচে ফেলে দিল। পড়ে গিয়ে মেয়েটা নিজের কপালে আর নাকে প্রচণ্ড আঘাত পেল। নাক থেকে পিনিকের ন্যায় রক্ত রেখা বইতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ওর মাথাটা কেমন ভন ভন করে উঠল।
সামনের সব কিছু ঝাপসা ঝাপসা লাগছে তার কাছে। সে অনুভব করলো সুমন তার পা ধরে টেনে তাকে বিছানার দিকে নিয়ে যাচ্ছে। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ফলে মেয়েটা নিজের বুকের ভারী ব্যথা অনুভব করলো, যেন কেউ তার বক্ষ ছিঁড়ে হৃৎপিণ্ড বের করে দিচ্ছে। মহুয়াকে আবারও উঠিয়ে বিছানায় ফেললো সুমন, আর বিশ্রীভাবে হেসে হিংস্র গলায় বলল, আজ আমি তৃপ্ত না হওয়া পর্যন্ত তোকে ছাড়বো না মিহু। এই বলে সুমন মহুয়ার উপর ঝাঁপিয়ে পড়ে, মেয়েটার গলায় নিজের দাঁতের শক্ত কামড় বসিয়ে দেয়। মহুয়া চিৎকার করে ওঠে, নিজের হাত এগিয়ে দিয়ে বিছানার সাইডের টেবিলের লাইটটা হাত দিয়ে তা দিয়ে আঘাত করলো সুমনের মাথায়। তীব্র ব্যথায় সুমন এক ঝটকায় মহুয়ার কাছ থেকে সরে গেল, মাথায় হাত দিয়ে বসে পড়ল ফ্লোরে। সেই সুযোগে মহুয়া এবার পুরো দমে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। মহুয়া নিজের আহত শরীর নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল নিলয়দের বাড়ির দিকে। এই মুহূর্তে নিলয় ভাই ছাড়া তার কাছে আর ভরসা করার মতো কেউ নেই। মহুয়ার চোখ দুটো অশ্রুসিক্ত, শ্বাস প্রশ্বাস অগোছালো। বাড়ির সামনে পৌঁছে কাপা হাতে কয়েকবার কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যেই দরজা খুলল নিলয়। দরজা খুলে সামনে মহুয়াকে দেখা মাত্রই নিলয় থমকে গেল। তার চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে রইল কিশোরীর উপর। এলোমেলো চুল, বিবর্ণ মুখশ্রী আর আতঙ্কে কাঁপতে থাকা মহুয়াকে দেখে কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ল সে। নিলয়ের বুকের ভেতরটা আচমকা মোচড় দিয়ে উঠল, কপালের ভাঁজ গভীর হয়ে এলো। ধীর পায়ে মহুয়ার দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, শ্যামলিমা, কি হয়েছে তোমার? মহুয়া কোনো উত্তর দিতে পারল না, ধপ করে ফ্লোরে বসে পড়ল, দু হাতে মুখ ঢেকে উচ্চ স্বরে কেঁদে উঠল। সেই কান্নায় মিশে আছে আতঙ্ক, অপমান আর অসহ্য ভেঙে পড়ার আর্তি। মুহূর্তেই নিলয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে মহুয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁপতে থাকা কিশোরীকে ধীরে ধীরে নিজের কাছে টেনে শান্ত করার চেষ্টা করতে লাগলো। উদ্বেলিত কণ্ঠে বলল, শ্যামলিমা, শান্ত হও, কি হয়েছে? অনেক কষ্টে মহুয়ার কান্না কিছুটা থামিয়ে নিলয় তাকে পানি খাইয়ে শান্ত করল। তারপর ভারী স্বরে জিজ্ঞেস করল, এবার বলো, কি হয়েছে? মহুয়া কাঁপতে কাঁপতে একে একে সব খুলে বলল। প্রতিটা শব্দ উচ্চারণ করতে গিয়েও যেন ওর বুকের ভেতরটা বারবার ভেঙে যাচ্ছিল। নিলয় নিঃশব্দে সব শুনল, কিন্তু পুরো ঘটনা শোনার পর তার মুখবয় মুহূর্তেই বদলে গেল। শান্ত উদাসীন সেই পুরুষটির চোখে এবার জ্বলে উঠল দহন। চোয়াল শক্ত হয়ে এলো, মুষ্টিবদ্ধ হয়ে উঠল দু হাত। তার বুকের অন্তরস্থলে যেন ক্রোধের দাবানল জ্বলে উঠছে। নিলয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মহুয়ার শরীরে একটা চাদর জড়িয়ে দিয়ে বলল, চলো। মহুয়া কম্পিত স্বরে বলল, কোথায়? নিলয় শক্ত কণ্ঠে বলল, ওই বাড়িতে। অসম্ভব, আমি ওই বাড়ি যাব না। ওই লোকটা এখনো বাড়িতে আছে। আতঙ্কিত স্বরে কথাটা বলে মেয়েটা নিজেকে গুটিয়ে নিল। তা দেখে নিলয় ফুস করে একটা শ্বাস ছাড়ল। নিজেকে সংযত করে নিজের কণ্ঠস্বর কিঞ্চিত কোমল করার চেষ্টা করে বলল, ভয় পাচ্ছ কেন? আমি আছি না সঙ্গে। চলো, ওই জানোয়ারটার আজ একটা ব্যবস্থা করতে হবে। ওকে মুক্ত আকাশে উঠতে দিলে ও আবার তোমার ক্ষতি করার চেষ্টা করবে। নিলয় মহুয়াকে নিয়ে ভুইয়া বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে হলদেটে ডিম লাইটের আলো জ্বলল। কেমন ফাঁকা ফাঁকা লাগছে, হয়তো রাশেদা বেগম যারাকে নিয়ে এখনো ফিরেনি। বাড়ির ভেতরটা কেমন নিস্তেজ হয়ে আছে। মহুয়া ভয়ে থরথর করে কাঁপছে, চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সে নিলয়ের পেছনে দাঁড়িয়ে তার শার্টের একাংশ খামচে ধরে রেখেছে ভয়ে, আর কাপা স্বরে আতঙ্কিত হয়ে বলে, মামা এখানেই আছে, উনি আমার সর্বনাশ করে ফেলবেন। নিলয় ভাই, এখান থেকে চলুন। নিলয় মহুয়ার দিকে ঘুরে দাঁড়ালো। মেয়েটার কান্না মিশ্রিত আঘাতপ্রাপ্ত শ্যামল মুখখানি দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল নিলয়ের। তবুও সে নিজেকে শান্ত রেখে মহুয়াকে আশ্বাস দিল, মেহু, মেহু প্লিজ শান্ত হও, আমি আছি তোর সঙ্গে। উনি তোর কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তখনই এক বিকট শব্দে দুজনে কেঁপে উঠল। নিলয়ের চক্ষুদ্বয় প্রসারিত হয়ে গেল। তার এক হাত অগ্রসর হলো তার মাথার পিছনে। মাথার পেছনের দিকে স্পর্শ করতেই তরল পদার্থে তার হাত রঞ্জিত হলো। তীব্র ব্যথায় মাথা ভন ভন করে উঠল নিলয়ের। নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে সে লুটিয়ে পড়ল ফ্লোরে। গলগলে তাজা রক্ত ফ্লোরে ভেসে যাচ্ছে। মহুয়া এতক্ষণ কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে রইল।
এবং যেন নিজের ঘোর থেকে বেরিয়ে এলো। রক্তাক্ত অবস্থায় নিলয়কে ফ্লোরে পড়ে থাকতে দেখে কিশোরী চিৎকার দিয়ে উঠল। নিলয় ভাই। কিশোরীর সামনের দিকে চেয়ে দেখলো সুমন পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। মেয়েটা তার পিছু গেল না, ধপ করে ফ্লোরে বসে পড়ল। মহুয়া তড়িঘড়ি করে নিলয়ের মাথাটা তুলে নিজের কোলে রাখলো। কাঁপতে থাকা হাতে পরনের চাদরটা খুলে নিলয়ের ক্ষত স্থানে চেপে ধরল। রক্তক্ষরণ থামানোর ব্যর্থ প্রয়াসে, কিন্তু রক্ত যেন থামার নামই নিচ্ছিল না। ধীরে ধীরে সেই উষ্ণ রক্তে রাঙ্গিয়ে উঠল মহুয়ার হলুদ কামিজ। চারপাশটা তখন মহুয়ার কাছে অস্পষ্ট লাগছিল। বুকের ভেতরটা ভয়ে, শোকে আর অসহায়ত্বে মোচড় দিয়ে উঠছিল বারবার। মেয়েটা কাঁদতে কাঁদতে মরিয়া হয়ে নিলয়কে ডাকতে লাগলো। নিলয় ভাই, চোখ খোলা রাখুন প্লিজ। আমি কাউকে ডাকছি। আপনার কিছু হবে না, কিচ্ছু হবে না আপনার। কিন্তু নিলয়ের দিক থেকে কোনো উত্তর এলো না। সে শুধু ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে রইল কন্দনরত শ্যামলিয়ার মুখের দিকে। তার নিস্তেজ চোখ দুটো যেন শেষবারের মতো প্রাণ ভরে দেখে দিচ্ছে সেই মেয়েটাকে, যাকে নিঃশব্দে এতদিন হৃদয়ের গভীরে আগলে রেখেছিল, যাকে সে কখনো তার হৃদয়ের গভীরে লুকিয়ে রাখা অনুভূতির কথা জানাতে পারেনি, আর হয়তো কোনোদিন জানাতেও পারবে না। মুহা বারবার কাপা কণ্ঠে ডাকতে লাগলো। এই নিলয় ভাই, কথা বলুন না, এমন ভয় কেন দেখাচ্ছেন? নিলয় ভাই। মহুয়ার ডাকে আতঙ্ক আর ভেঙে পড়ার আরতি মিশেছিল, অথচ নিলয়ের দেহ ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল, যেন তাকে কেউ অতল সমুদ্রের গহীনে টেনে নিয়ে যাচ্ছে। বর্তমান ফ্লোরে বসে থাকা মহুয়া এতক্ষণ ডুবে ছিল 4 বছরের পুরনো সেই বিভীষিকাময় রাতের স্মৃতিতে। কাপা কণ্ঠে থেমে থেমে সে অরণ্যকে খুলে বলছে সবকিছু। প্রতিটা স্মৃতি যেন তার বুকের পুরনো ক্ষতগুলোকে আবার নতুন করে রক্তাক্ত করে তুলছে। তার অক্ষিদ্বয় থেকে অবিরাম অশ্রুধারা গড়িয়ে পড়ছে। মুখশ্রী বিবর্ণ, ঠোঁট কাঁপছে অনবরত। মেয়েটার মনে হচ্ছিল এতগুলো বছর ধরে বুকের গভীরে পুঞ্জীভূত যন্ত্রণাগুলো আজ অবশেষে বাঁধ ভেঙে বেরিয়ে এসছে ভূপৃষ্ঠে। অরণ্য নিঃশব্দে শুনছে মহুয়ার বলা প্রতিটি কথা। বাইরে থেকে সে নিজেকে শান্ত দেখালেও তার অন্তর্গত পৃথিবী ততক্ষণে তছনছ হয়ে গেছে। বুকের ভেতর তীব্র এক ব্যথার মোচড় দিয়ে উঠল। তার কাজল কন্যা এত নিষ্ঠুর, এত বিভৎস এক ঘটনার সাক্ষী ছিল। এই কোমল মেয়েটা কিভাবে এতগুলো বছর ধরে এমন অসহনীয় যন্ত্রণা বয়ে বেরিয়েছে? এই ভাবনাটা মাথায় আসতেই অরণ্যের শ্বাসরোধ হয়ে যাচ্ছে। তার মুষ্টিবদ্ধ হাত দুটো ক্রমশ শক্ত হয়ে উঠছে। চোখের গভীরে জমাট বাঁধল এক অন্ধকার। আর নিলয়, সে কি সত্যি মারা গেছে, নাকি এখনো কোথাও বেঁচে আছে? আর সেই মানুষরূপী জানোয়ারটা, সে কি নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছিল, নাকি এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে মুক্ত আকাশের নিচে? প্রশ্নগুলো একের পর এক অরণ্যের মস্তিষ্কে আঘাত আনতে লাগলো। আর প্রতিটি প্রশ্নের সঙ্গে তার অন্তরের ক্রোধ আরও গাঢ়, আরও ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। তবুও সে নিজেকে সংযত করে নিল। মহুয়ার দিকে দৃষ্টিপাত করতেই সে দেখতে পেল মেয়েটা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বুকটা কেঁপে উঠল অরণ্যের। নিজের কিছু বলার পূর্বেই তরুণী ভগ্ন ভঙ্গুর স্বরে আওড়ালো। এখন নিশ্চয়ই আপনি আমায় ঘৃণা করবেন, আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইবেন, তাই না? আমাকে আর ভালোবাসবেন না? এই বলে মেয়েটা বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে উঠল, যেন ও ভয় পাচ্ছে ওর অতীতের কুলসতা বুঝি আবারও ওর সমস্ত সুখ ছিনিয়ে নেবে। মহুয়ার কথায় অরণ্য নিস্তব্ধ হয়ে গেল। বিস্ময় আর ব্যথা মাখা দৃষ্টিতে তাকিয়ে রইল কাঁদতে থাকা মেয়েটির দিকে। তারপর সে মহুয়ার নিকটে এগিয়ে এলো। কোনো দ্বিধা না করে শক্ত বাহু বন্ধনে জড়িয়ে নিল মহুয়াকে নিজের বক্ষ পিঞ্জরে। অরণ্যের উষ্ণ বুকে আশ্রয় পেয়ে মহুয়ার কান্না যেন আরও প্রবল হয়ে উঠল। আর অরণ্য মেয়েটার কাঁপতে থাকা শরীরটা আরও শক্ত করে আঁকড়ে ধরল নিজের সঙ্গে, যেন পারলে সে এই কুলসিত পৃথিবী থেকে তার কাজল কন্যাকে সম্পূর্ণ আড়াল করে রাখত, নিজের হৃদয়ের গভীরতম প্রাচীরের আড়ালে, যেখানে কোনো অন্ধকার, কোনো অপবিত্র স্পর্শ ছুঁতে পারবে না তার কাজল কন্যাকে। অরণ্য দৃঢ়ভাবে বলে উঠল, অর্ধাঙ্গী হও তুমি আমার। তোমার অতীত যাই হোক না কেন, তার প্রভাব আমি কখনো আমাদের সম্পর্কে পড়তে দেব না। তোমার অতীত যতই কলুষিত হোক না কেন,
তার জন্য আমি কখনো তোমায় ঘৃণা করব না। তুমি আমার কাজল কন্যা ছিলে, আছো আর আজীবন থাকবে। এই বলে অরণ্য তরুণীর ললাটে নিজের অধরে পবিত্র পরশ ছুঁয়ে দিল। নিশুতির গাঢ় আবরণে চারদিকে নিস্তব্ধতা ঢেকে গেছে। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা রূপালী চন্দ্রলোক ধরুণীর বুকে মায়াবী আভা ছড়িয়ে দিচ্ছে। দূর দিগন্তে তারা গুচ্ছ মিটমিট করে জ্বলছে, যেন কোনো নীরব উপাখ্যান রচনা করছে। ঈশ্ববিন্দু বাতাস বৃক্ষ শাখা ছুঁয়ে ধীর নলে বয়ে যাচ্ছে। তন্মধ্যে ঝিঝি পোকার একঘুয়ে ডাক রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। নিবিড় অন্ধকারে নিমজ্জিত পথঘাটগুলো একেবারে জনক মানব শূন্য প্রায়। দূর থেকে নিশাচর পাখির করুণ স্বর ভেসে আসছে। জনপদ এখন সম্পূর্ণ নিদ্রায় মগ্ন। মহুয়া বিছানার উপরে বসে আছে নিজের হাঁটুদয় জড়িয়ে, দৃষ্টি নিবদ্ধ জানালার বাইরে। তরুণীর পরনে একখান তাঁতের শাড়ি, ঘন কালো কেশরাশি ছড়িয়ে ছিটিয়ে আছে তার পিঠ জুড়ে। তরুণী আনমনে কি যেন ভাবছে, চক্ষুদয়ে সেই অশ্রুধারার রেশ। অথচ ঘণ্টা খানেক আগেও নিজের বিভীষিকাময় অতীতের কথা বলতে বলতে অরণ্যের বুকে মুখ লুকিয়ে কেঁদেছে অনেকক্ষণ। ইতিমধ্যে অরণ্য তরুণীর পেছনে এসে বসল। মেয়েটার এলোমেলো চুলগুলোতে চিরুনি আশ্রে দিতে দিতে শান্ত স্বরে প্রশ্ন করল। তোমার নিলয় সেদিন সত্যিই মারা গেছিল? আচমকা প্রশ্নে তরুণী খানিকটা বিহ্বল হয়ে পড়ল। চক্ষুদ্বয় ক্ষণিকের জন্য ভেসে উঠল সংশয়ের ছায়া। তবে পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে নিম্ন স্বরে বলল, রাশেদা মা তাই বলেছিল, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই নাকি তাকে আর বাঁচানো যায়নি। তারপরই আঙ্কেল কাউকে কিছু না জানিয়ে ঢাকা চলে যান। ধীরে ধীরে তাদের সঙ্গে সমস্ত যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। অরণ্য কিছুক্ষণ নীরব থেকে পুনরায় প্রশ্ন করল, আর সুমন, আর কোনো শাস্তি হয়নি? সুমনের নাম শ্রবণেন্দ্রিত হওয়া মাত্রই মহুয়ার মুখমণ্ডলে বিষণ্ণতায় গাঢ় ছায়া নেমে এলো। অধরের কোণে ফুটে উঠল এক তীক্ষ্ণ তাচ্ছিল্যের হাসি। করুণ স্বরে সে বলল, তার আবার শাস্তি? সেটা এখনো দিব্যি মুক্ত আকাশের নিচে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। তবে রাশেদা মা তাকে নিষেধ করার পর সে আর এই বাড়ির ধারে কাছেও আসেনি। আর রাশেদা মা নীলয় ভাইয়ার বাবাকে বলেছিলেন পুরো ঘটনাটা নিছক দুর্ঘটনা ছিল, বাড়িতে নাকি চোর ঢুকেছিল। আমি সাহায্যের জন্য নীলয় ভাইকে ডাকলে ধরা পড়ার ভয়ে সেই চোরই তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। আমি আমি সেদিন চেয়ে কিছু বলতে পারিনি, চেয়েও সেদিন আঙ্কেলকে সত্যিটা বলতে পারিনি আমি। মহুয়ার কণ্ঠ ক্রমশ নিস্তেজ হয়ে এলো। মহুয়ার কথাগুলো শুনে চোয়াল শক্ত হয়ে এলো অরণ্যের। সেই নরপিশাচ তার কাজল কন্যার সম্ভবম লণ্ঠনের দুঃসাহস দেখিয়েছিল, নিলয়কে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। অথচ কতগুলো বছর পেরিয়ে গেলেও তার ভাগ্য এখনো জোটেনি সামান্যতম দণ্ড। এই ভাবনাই অরণ্যের অন্তর জুড়ে জ্বালিয়ে তুলল দহনময় ক্রোধের দাবানল। তবে এই মুহূর্তে অরণ্য নিজের সমস্ত ক্রোধ ও প্রতিহিংসার আগ্নেয়গিরিখাকে অন্তরের গভীরে চাপা দিয়ে নিজেকে সংযত করে নিল। কারণ এই মুহূর্তে তার কাছে প্রতিশোধ নয়, বরং নিজের কাজল কন্যাকে সামলে রাখাটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। ভাঙ্গাচোরা স্মৃতির ভারে লুজ্জ হয়ে পড়া তরুণীটিকে আগলে রাখাই আপাতত তার একমাত্র অভিপ্রায়। অরণ্য শান্ত ধীর স্বরে মহুয়ার উদ্দেশ্যে বলল, তুমি কি জানো, এতদিন যাকে দেখেছ, অনুভব করেছ, সে নিলয় আসলে তোমার মনের একটা ভ্রম ছিল মাত্র। কথাটা শ্রবণ হতেই মহুয়ার অধরে ফুটে উঠল এক মলিন হাসি। সে হাসিতে জমাট বেঁধে আছে অনেক বছরের নিঃসঙ্গতা আর অব্যক্ত বেদনা। নিস্তেজ কণ্ঠে সে ধীর স্বরে বলল, এতদিন বুঝতে পারিনি, তবে আজ বুঝেছি। তিনি শুধুই আমার কল্পনার সঙ্গী ছিলেন, একাকিত্বের দীর্ঘ অন্ধকারে ছিলেন। তিনি আমার একমাত্র বন্ধু, তাই হয়তো তাকে ভুলতে পারিনি আমি। অরণ্য কয়েক মুহূর্ত নীরব রইল। তার গভীর দৃষ্টিতে যেন অজস্র অপ্রকাশিত প্রশ্ন ঘনীভূত হয়ে উঠল। অতঃপর সোজা সাপটা কণ্ঠে আচমকায় প্রশ্ন করল সে, কখনো নিলয়কে ভালোবেসেছিলে? প্রশ্নটা শুনেই মহুয়া দ্রুত মাথা নাড়ল। সে মাথা ঘুরিয়ে তার চক্ষুদ্বয় স্থির করল অরণ্যের মুখ পানে। দৃঢ় কিন্তু কোমল স্বরে মেয়েটা বলল, আমার এই হৃদয়ে আপনাকে ছাড়া আর কাউকে কখনো স্থান দিইনি আমি অরণ্য। নীলয় ভাই ছিলেন আমার নিঃসঙ্গ সময়ের একমাত্র সঙ্গী, একজন ভালো বন্ধু। যখন আমি একাকিত্বের বিষাদে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিলাম,
তখন তিনি নিঃশব্দে আমার পাশে ছিলেন। কিন্তু ভালোবাসা, সেটা কেবল আপনার জন্যই ছিল, আছে এবং থাকবেও। তরুণীর কোমল দৃঢ় স্বীকারোক্তি শুনে অরণ্য একটা শ্বাস ছাড়ল। এই নিঃশ্বাস কতক্ষণ ধরে সে নিজের মধ্যে আটকে রেখেছিল তা তার জানা নেই। মনে হলো বক্ষস্থল থেকে যেন কোনো ভারী বস্তু সরে গেল। তার অধরাতে অপরিলক্ষিত এক হাসির রেখা ফুটে উঠল, যা আনমনা মহুয়া হয়তো লক্ষ্য করেনি। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। কেউ কোনো প্রকার কথা বলল না। অরণ্য পুনরায় মহুয়াকে ঘুরিয়ে দিল। যত্ন সহকারে তরুণের লম্বা কেশে বিনুনি বাঁধতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর তরুণী হঠাৎ ভঙ্গুর স্বরে বলে উঠল, আমায় কেউ ভালোবাসে না অরণ্য। সবাই কষ্ট দেয় আমায়, আমায় ছেড়ে চলে যায় সবাই। আমি যাদের নিয়ে বাঁচার একরত্তি স্বপ্ন বুনি, তারা সবাই আমায় একা রেখে না ফেরার দেশে চলে যায়। তরুণীর বিষণ্ণতায় মোড়ানো কথাগুলো অরণ্য নিশ্চুপ হয়ে শুনল। নিজের হাতের কাজ অব্যক্ত রেখে অরণ্য বেশ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তরুণীর উদ্দেশ্যে বলল, আমি তো বাসিনি। আমার ভালোবাসা নিয়ে তুমি কি এক জনম কাটিয়ে দিতে পারবে না বউ? আমি তো তোমার সঙ্গে এক জনম একসাথে কাটানোর জন্য প্রস্তুত আছি। শুধু তুমি আর আমি, যেখানে দুঃখের কোনো অস্তিত্ব থাকবে না। অরণ্যের মোহবিষ্টে কথাগুলো কর্ণগোচর হতেই মহুয়ার অন্তর্কণ অদ্ভুত আলোড়নে কেঁপে উঠল। এই মানুষটাই একসময় তাকে নিজের স্ত্রী রূপে স্বীকার করতে অনিচ্ছুক ছিল, আর আজ সেই মানুষটাই তার ভালোবাসায় উন্মাদ প্রায়। ভাগ্যের নির্মম প্রহারে জর্জরিত তার জীবনে এতটুকু সুখ যে লেখা থাকতে পারে তা যেন মহুয়ার কল্পনাও অতীত ছিল। নিয়তির নিষ্ঠুরতার বারবার ক্ষত বিক্ষত হওয়া মহুয়া কখনো ভাবেনি তার মতো অভাগীর জীবনেও এতটা নির্মম সুখ ধরা দেবে। তরুণীর মনে হচ্ছিল এ যেন কোনো স্বপ্ন, ভীষণ সুন্দর অথচ অবিশ্বাস্য কোনো স্বপ্ন। চোখের কোণে জমে থাকা অশ্রুরা অবশেষে বাঁধ মানল না, নিঃশব্দে গড়িয়ে পড়ল গাল বেয়ে। মহুয়া তড়িঘড়ি করে তা মুছে ফেলল। অরণ্য যদি দেখে ফেলে তবে মানুষটা মুহূর্তেই ব্যাকুল হয়ে উঠবে। উৎকণ্ঠায় কাঁপা কণ্ঠে বারবার জানতে চাইবে তার মন খারাপের কারণ। অথচ তরুণী কিভাবে বোঝাবে সব অশ্রুর পিছনে কষ্ট লুকিয়ে থাকে না, কিছু অশ্রু হয় সীমাহীন প্রাপ্তিরও। মহুয়ার চুলে বিনুনি করা শেষ হলো। অরণ্য তাকে বিছানায় শুয়ে দিল, নিজেও শুয়ে পড়ল তরুণীর নিকট। মেয়েটাকে নিজের বুকে টেনে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মহুয়া আস্তে আস্তে ডুবে গেল ঘুমন্ত পরীর জগতে। আজ বহুদিন পর মেয়েটা যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে। অরণ্য বেশ কিছুক্ষণ মুগ্ধ নয়নে মেয়েটার মুখের পানে তাকিয়ে রইল। অতপর আস্তে করে ওর মাথাটা বালিশের মধ্যে শুয়ে দিয়ে চাদর দিয়ে ওর শরীর ঢেকে দিল। তারপর বিছানা থেকে উঠে গিয়ে নিজের কোট হাতে নিয়ে আস্তে দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে। রাত তখন 3টা বাজে, সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন। প্রকৃতিও কেমন দম ধরে আছে, যেন কোনো অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়েছে। তরুণ লতারা শীতল সমীরণের স্পর্শে কেঁপে উঠছে। দূর থেকে ভেসে আসছে রাত পোকাদের গুঞ্জন। ক্লান্ত দেহ নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো অরণ্য, জিহান আর আরিস। তবে তিনজনের চোখে মুখে ছড়িয়ে আছে প্রশান্তির ছাপ, যেন কোনো মহৎ কাজ করে তারা বাড়ি ফিরেছে। জিহান আর আরিস নিজেদের ঘরে চলে গেল। অরণ্য অলস ভঙ্গিতে হেঁটে পা বাড়ালো সিঁড়ির দিকে। দরজা খোলার ক্যাট ক্যাট শব্দে মহুয়ার ঘুম ভেঙে গেল। অন্ধকারে চোখ মেলালো তরুণী, পাশে তাকিয়ে দেখলো অরণ্য সেখানে নেই। কপালে ভাঁজ পড়লো তরুণীর, এত রাতে লোকটা কোথায় গেল। তখন তরুণী নিজের দৃষ্টি নিক্ষেপ করলো দরজার দিকে। অন্ধকারে নির্লজ্জিত দরজার সামনে কোনো অববয় দেখে তরুণী কিঞ্চিত ভরকে গেল। চাদরটা শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল আর মিনমিন স্বরে আওড়ালো, কে ওখানে? কিন্তু তার প্রশ্নের উত্তর পেল না সে। এবার ভয়েরা যেন হানা দিয়ে উঠল তার মস্তিষ্কে। অববয়টি ঘরের ভেতরে প্রবেশ করে লাইট অন করলো। আচমকা চোখের আলোক রাশি পড়তেই মহুয়া চোখ খিচে বন্ধ করে নিল। অতপর কয়েক মুহূর্ত যাওয়ার পর সে নিজের চক্ষুদ্বয় মেলালো। সামনে তাকিয়ে সে হতবুদ্ধ হয়ে গেল। নিজের চোখে যেন কোনো মতেই বিশ্বাস করতে পারছে না সে। স্বামীর দুহাত রক্তে রঞ্জিত, যদিও বেশ শুকিয়ে গেছে, তবু এমন দৃশ্য দেখে তরুণী আঁতকে উঠল। ভয়ে তার অষ্টদয় কেঁপে উঠল। ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে অরণ্যের নিকট অগ্রসর হয়ে কম্পিত কণ্ঠে ভীতু স্বরে আওড়ালো, কি হয়েছে আপনার? রক্ত কোত্থেকে এলো?
মহুয়ার ভীতু প্রশ্নে অরণ্যের মুখবয়ে কঠোরতা কিঞ্চিত পরিমাণও পরিবর্তন হলো না। সে নির্বিকার স্বরে বলল, রিল্যাক্স বউ, এই রক্ত আমার নয়। তরুণী পুনরায় ভীতু স্বরে আওড়ালো। তবে কার? অরণ্যের অধরে বাঁকা হাসির ক্ষীণ পল্লব ফুটে উঠল। তার কণ্ঠস্বর শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তোমার সেই মামার। নো নো, মাই মিস্টেক। এটা ওই জানোয়ারটার রক্ত, যে আমার বউকে কলুষিত করতে চেয়েছিল। মহুয়ার চোখ জোড়া যেন বিস্ফোরিত হলো। অবিশ্বাস ও দৃষ্টিতে তাকালো অরণ্যের নির্বাক মুখ পানে। এত রাতে লোকটা কি তার সঙ্গে মশকরা করছে? কিন্তু তার রক্তাক্ত হাত আর কথা বলার ধরন দেখে তো তা মনে হচ্ছে না। মহুয়া একটা শুকনো ঢোক গেল। কি বলবে কি করবে কিছুই তার মস্তিষ্কে আসছে না। মহুয়া কাঁপা কাঁপা হাতে অরণ্যের হাত স্পর্শ করলো। তরুণী কোমল স্পর্শে অরণ্য নিজের চোখ জোড়া বন্ধ করলো। বক্ষ পিঞ্জরে প্রশান্তির স্রোত অনুভব করলো গম্ভীর পুরুষটি। মহুয়া কম্পিত স্বরে জিজ্ঞেস করল, তার সঙ্গে কি করেছেন আপনি? প্রশ্নটি কর্ণকুহুরে প্রবেশ করতেই অরণ্য তরাত বেগে নিজের চক্ষুদ্বয় মেলে তাকালো তার প্রিয়সীর পানে। তার গাঢ় বাদামি চোখ জোড়ায় অগ্নিখার উত্তাপ ফুটে উঠল। নিজের দু হাত দ্বারা স্পর্শ করতে চাইল তার প্রেয়সীর মুখমণ্ডল, কিন্তু পরক্ষণেই সে নিজের হাত সরিয়ে নিল। তার হাতে এখনো ওই নরপিশাচের রক্ত লেগে আছে। এই রক্ত যদি তার কাজল কন্যার মুখ স্পর্শ করে তবে তা কুলুষিত হয়ে যাবে। আর অরণ্য এমনটা কখনোই করবে না। সে নিজের স্থানে অটল থেকে শীতল গলায় বলল, তেমন কিছু করিনি, শুধু যে হাতগুলো দিয়ে ও তুমি কলুষিত করতে চেয়েছিল সে হাতগুলো কেটে আগুনে পুড়িয়ে দিয়েছে। কথাটি শুনে তরুণীর গা গুলিয়ে উঠল। অবিশ্বাস ও চাহনিতে তাকিয়ে আছে তার প্রিয় মানুষটির দিকে। অরণ্যের বলা কথাগুলো যেন কোনো দুঃস্বপ্নের মতো লাগছে তরুণীর কাছে। তার গম্ভীর পুরুষ যে এতটা নির্দয় হতে পারে তা যেন তার হৃদয় গ্রহণ করতে পারছে না। তরুণীর চক্ষুদয় অশ্রুতে টলমল করে উঠল। তা দৃষ্টিগোচর হলো না অরণ্যের। ব্যাস, তাতেই পুরুষটির চোয়াল শক্ত হয়ে উঠল। দু হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে কটমট করে হুমকি দিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার ক্রাই ফর দ্যাট অ্যানিমাল, মাই ব্ল্যাক বিউটি। নাহলে এই কান্নার রসুল আমি তোমার থেকে অন্যভাবে তুলব। আপনি সত্যি ওনাকে মেরে ফেলেছেন? অরণ্যের অধরে পুনরায় বাঁকা হাসির রেখা ফুটে উঠল। সে একদম স্বাভাবিক কণ্ঠে বলল, কাম অন, আই এম নট ইনসেইন। আই ডিডন্ট কিল হিম, জাস্ট ওর হাতগুলো কেটে আগুনে পুড়িয়ে দিয়েছে। আপাতত হসপিটালে আছে, কয়েকদিনের মধ্যে তার কন্ডিশন ঠিক হলে ওকে কোর্টে তোলা হবে। এই বলে অরণ্য একটা শ্বাস ছাড়ল, প্রশান্তির শ্বাস। তারপর ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি শাওর নিয়ে আসছি বউ, বাকি কথা পরে হবে। দিবাকরে ঈশ্বরদোষ আলোয় সবুজ পাতাগুলো যেন নিজের সজীবতা ফিরে পেল। মৃদুলা বাতাসের পাতারা মুড়মুড় শব্দে দুলছে। কালো মেঘেরা সরে গিয়ে আকাশকে করে তুলেছে স্বচ্ছ কাচের ন্যায় পরিষ্কার। রাস্তাঘাটে জমে থাকা কর্দমাক্ত পানি শুকিয়ে গেছে। বাতাসের সঙ্গে মিশে আছে স্যাঁতস্যাঁতে মৃত্তিকা আর ফুলের মৃদু সুবাস। অরণ্যরা সবাই চৌধুরী মঞ্জিলে ফেরার প্রস্তুতি নিয়েছে। টুকিটাকি জিনিসপত্র জিহান আর আরিস মিলে গাড়িতে ঢোকাচ্ছে। মহুয়া, লাবণ্য আর রুহানি পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর অরণ্য সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তাকে দেখা মাত্রই রাশেদা বেগম আর যারা কয়েক কদম দূরত্বে সরে দাঁড়ালো। তার দৃষ্টিতে পড়তেই অরণ্য তাদের নিকট এগিয়ে গেল। অরণ্যকে নিজেদের কাছে আসতে দেখে মা মেয়ে দুজনে যেন নিঃশ্বাস গলায় আটকে গেল। গলা কেমন কাঠের মতো শুকিয়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে তারা অরণ্যের পদক্ষেপ দেখছে। অরণ্য রাশেদা বেগমের সামনে এসে দাঁড়ালো। নিজের দু হাত প্যান্টের দু পকেটে ভরে ফিসফিসিয়ে তীক্ষ্ণ স্বরে রাশেদা বেগমের উদ্দেশ্যে বলল, ভয় পাচ্ছেন কেন দেশ শাশুড়ি মা? আপনার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত যে আমি আপনাদের মা মেয়েকে জেলে পাঠাইনি। যাই হোক, আমি আপনাকে থ্যাঙ্কস বলছি। গতকাল আপনি আপনার ভাইয়ের ঠিকানা আমায় না বললে তাকে খুঁজে বের করে শাস্তি দিতে আমার বেশ সময় লাগতো। আপনি আমার সেই সময়টা বাঁচিয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ দেশ শাশুড়ি মা। অরণ্যের কথাগুলো শুনে রাশেদা বেগমের গা যেন কেঁপে উঠল। পরপর কয়েকটা শুকনো ঢোক গিললেন তিনি। গতকাল রাতে অরণ্য তাকে আর যারাকে যেভাবে ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছিল তা ভাবতেই এখনও তার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। তিনি এই ছেলেকে যতটা ভদ্র আর শান্ত ভেবেছিলেন, এই ছেলেটা তার একদম বিপরীত।
বাহির থেকে ভদ্র শান্ত হলেও অরণ্য আসলে একজন ঠান্ডা মস্তিষ্কের পাকা খিলাড়ি। অরণ্য একবার যারার দিকে তাকালো। বেচারি হাতের অবস্থা দেখে অরণ্য অধরে অনুভূতিহীন শীতল হাসির স্ফুটিত ফুটে উঠল। সে রাশেদা বেগমের দিকে তাকিয়ে কটাক্ষ করে বলল, এত কিছু জানার পরেও আপনাকে শাস্তি কেন দিলাম না জানেন? কারণ আপনার আসল শাস্তি আর কিছুদিন পর আমার নিজের মেয়েই আপনাকে দেবে। শুধু কিঞ্চিত সময়ের অপেক্ষা। ততদিন ভালো থাকবেন। কেমন শাশুড়ি মা? অরণ্যের কথার অর্থ রাশেদা বেগম বুঝতে পারলেন না যারা তাকে কি শাস্তি দিবে। অরণ্য যে তাকে এর উত্তর দিবে না তাও তিনি জানেন। অরণ্য মহুয়ার নিকট এগিয়ে গিয়ে আচমকা ওকে নিজের কোলে তুলে নিল। তরুণী হতবিলম্ব চাহনিতে তাকালো অরণ্যের মুখপানে। গতকাল রাত থেকে লোকটার আচরণে মেয়েটা পরিবর্তন লক্ষ্য করছে। লোকটার এই পরিবর্তন মহুয়ার কাছে কিঞ্চিত অদ্ভুত লাগছে। এই যে অরণ্য ওর জন্য সুমনকে খুঁজে বের করে কত নিষ্ঠুরভাবে শাস্তি দিল, আবার যখন মহুয়া এই কথা জানতে পেরে কান্না করতে নিল তখন কি হুমকিটাই না দিল ওকে। এই লোকটাকে মহুয়া এখনো বুঝে উঠতে পারল না। তখনই তরুণী নিজের কানের কাছে অরণ্যের উষ্ণ ভারী নিঃশ্বাস অনুভব করলো। সঙ্গে সঙ্গে ওর নিজের নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। অরণ্য ওর কানের ঘন স্বরে ফিসফিস করে বলল,